এবং লাস্ট ওয়ে যেটা হচ্ছে কি যে ভ্যারিয়েবল নেম আর কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ বিষয়টা কি? কেস মানে হচ্ছে কি যে আপনি হচ্ছে এই যে এক একটা ইয়া, যেমন দেখেন আমি এখানে এন লিখছি, তারপরে এ লিখছি, এম লিখছি, ই লিখছি, তাই না? তো এইগুলো এক একটা হচ্ছে কি কেস। তো এই কেস সেনসিটিভ মানে বোঝাচ্ছে যে আপনি এইখানে লিখছেন, মনে করেন যে নেমের এন লিখছেন বড় হাতের, আবার এই জায়গায় এনটা লিখছেন ছোট হাতের। এখন এইটা কিন্তু আপনার মানে এইটা যখন আমরা রান করব তখন কিন্তু এটা বলবে কি যে এই যে নেমটা, হ্যাঁ, আর এইখানে যে নামটা কল করছি এ বলবে যে এই নামে কোনো ভেরিয়েবল আমার কাছে ডিক্লেয়ার করা নাই, সে একটা এরর দিবে, ঠিক আছে? এইটা আর এইটা কিন্তু রীতিমতো আলাদা, এটা কখনোই এক না, ঠিক আছে? তো আমরা যদি রান করেও দেখি, যেমন কি বলতেছে দেখেন, আনডিফাইন্ড ভেরিয়েবল নেম, কত নাম্বার লাইনে? 3 নাম্বার লাইনে। তো 3 নাম্বার লাইনে কি করছে, 3 নাম্বার লাইনে আমি এই নেমটা লিখছি, ঠিক আছে, ছোট হাতের নাম দিয়ে। তো ছোট হাতের নাম দিয়ে আমার উপরে কিছু আছে? জি না। তো উপরে আমার হচ্ছে ছোট হাতের নাম দিয়ে কোনো কিছু নাই। তো এই যে নাই কারণেই সে বলতেছে যে এটা পাচ্ছি না। তার মানে কি, আমরা যখন বড় হাতের এন দিয়েই যখন ডিক্লেয়ার করবো তখন আমাদেরকে অবশ্যই বড় হাতের এন দিয়েই এটাকে আবার ইকো করতে হবে। এখন যদি আমরা দেই তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আসবে। তার মানে আমরা হচ্ছে যে কয়টা রুল শিখে ফেললাম সেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে আমরা ভ্যারিয়েবল লেখার প্রথম এবং পূর্ব শর্ত হচ্ছে ডলার সাইন দিতে হবে। হ্যাঁ, তো এই ডলার সাইন দিতে হবে এবং এরপর আমরা কি করতে পারবো, এ থেকে জেড পর্যন্ত আমরা সংখ্যা মানে ক্যারেক্টার লিখতে পারবো, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখতে পারবো এবং আন্ডারস্কোর ইউজ করতে পারবো। কিন্তু সেটা শর্ত হচ্ছে যে ডলার সাইন এবং নামের মাঝখানে নাম্বার দেওয়া যাবে না। হ্যাঁ, তো শেষে দিতে হবে। আবার আন্ডারস্কোরটা আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, সেটা হচ্ছে ডলারের পরে দিতে পারেন, হ্যাঁ, অথবা নামের শেষেও দিতে পারেন। একদম নামের শেষে দিলেন ডলার আন্ডারস্কোর, সেই ক্ষেত্রেও কোনো ধরাবাধা নিয়ম নেই। তাহলে আমরা হচ্ছে আহ যে আমাদের যে ভ্যারিয়েবল ডিক্লারেশনের ওয়ে, এটা কিন্তু আমরা জেনে গেলাম, ঠিক আছে? এখন আসেন আমাদের পরের যে টপিকটা, সেই টপিকটা কি, যে আমাদের ডিক্লারেশন রুলস কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। আসলে কনস্ট্যান্ট ভ্যারিয়েবলটা কি? কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে কি স্থির। হ্যাঁ, বা আপনি ওটাকে একটু আগে যেটা বললাম যে ভ্যারিয়েবল মানে কি, ওই আপনার ওই চলমান, ঠিক আছে? আর কনস্ট্যান্ট মানে হচ্ছে স্থির, মানে ফিক্সড, এটা একদম ফিক্সড। হ্যাঁ, আচ্ছা, স্থির আর ফিক্সড এই দুইটা কথা কেন আসলো? এই দুইটা কথা তো এখানে আসার কথা না, তাই না? তো এই দুইটা কথা কেন আসলো, চলেন এইটা আগে যাচাই করে দেখি। ধরেন এই যে এখানে আমি এই নেম নামে একটা ভ্যারিয়েবল নিলাম, ঠিক আছে? এই নেম নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এটার মধ্যে কি আমার নামটা রাখছি। এখন এরপরে আবারও নেম নিলাম, নিয়ে এবার মনে করেন যে আহ সাজ্জাদ নামে একজনকে রাখলাম এই জায়গায়, ঠিক আছে? মনে করেন সাজ্জাদ নামে একজনকে রাখলাম। এখন আসলে আমি যদি এই ইকোটাতে দেখতে চাই, মানে যে ভ্যালুটা, মানে কোন ভ্যালুটা আসবে আমাদের, ভ্যালুটা আসবে তৃতীয় নাম্বার ভ্যালুটা। অর্থাৎ আমরা যদি একটু রান করে দেখি, দেখেন আমাদের কিন্তু আগের যে নামটা ওই নামটা কিন্তু আসলো না, আমাদের নাম আসলো সাজ্জাদ। অর্থাৎ আমরা এ থেকে বুঝলাম যে পিএইচপি কোড সিকোয়েন্সলি রান করে উপর থেকে নিচের দিকে। আপনারা যখন সিএসএস করছেন, সিএসএস আপনি মনে করেন উপরে একটা ক্লাস লিখছেন, ঠিক সেম ক্লাসটা আবার নিচে লিখছেন, দুইটা ক্লাসেরই সিএসএস করছেন, তাহলে আপনার কোন সিএসএসটা পাবে বলেন তো? নিচেরটা ভাই, ওইটা ওভাররাইট হয়ে যায়। ওইটা ওভাররাইড হয়ে যাবে। ঠিক সেম ভাবে এইখানেও ভ্যারিয়েবলের ক্ষেত্রেও সেম, যখন আপনি উপরে একটা ভ্যারিয়েবল লিখছেন একই নামে, ওইখানে একটা নাম ডিক্লেয়ার করে দিছেন, নিচে আবার ওই ভ্যারিয়েবলটা বা ওই যে ক্লাসটা, হ্যাঁ, সিএসএস এর ক্ষেত্রে যেমন ক্লাস, পিএসপি এর ক্ষেত্রে ওরকম ভ্যারিয়েবলটা আবার নিচে লিখছেন এবং অন্য নাম অ্যাসাইন করছেন, তাহলে কি হবে, উপরেরটা ওভাররাইড হয়ে নিচেরটা হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে ওভাররাইড হয়ে গেল, তার মানে কি, এই জিনিসটা, এই যে নাম জিনিসটা, এই জিনিসটা কি চলমান আছে, অর্থাৎ যখন খুশি আমি তারে চেঞ্জ করে ফেলতে পারতেছি। আবার মনে করেন যে আবার নিচে প্রয়োজন হলো, আবার ওরে আমি চেঞ্জ করে ফেললাম, ঠিক আছে? আবার নেম দিয়ে মনে করেন যে এবার দিয়ে দিলাম যে আবির, ঠিক আছে? সো এবার আবির দিয়ে দিলাম, এবার হচ্ছে আমি দেখতে পাবো আবির, ঠিক আছে? তার মানে কি, এই যে ভ্যারিয়েবলটা আমার বারবার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ভ্যারিয়েবলের যে ভিতরে যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু আমি বারবার ওভাররাইড করে ফেলতে পারতেছি, মানে বারবার চেঞ্জ করে ফেলতে পারতেছি। তো এইটা হচ্ছে কি চলমান,
মানে বারবার মানে চলমান মানে কি, এটা বহমান আছে, এটা বারবার আমি চেঞ্জ করে ফেলতে পারতেছি, এটা ফিক্সড না। হ্যাঁ, যে ফিক্সড এরকমই যে রফিকুল ইসলামই থাকবে, অন্য কারো নাম এটার এই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা যাবে না, এরকম কিন্তু হচ্ছে না। হ্যাঁ, যখন খুশি আমি অ্যাসাইন করে ফেলতে পারতেছি। সো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু পিএসপির মানে পিএসপি ভেরিয়েবল বা যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই কিন্তু এই কনসেপ্টটাই কাজে দেয়। আপনি হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যান, আপনি উপরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, ওটা আবার নিচে ওভাররাইট করে ফেলতে পারবেন। ঠিক আছে, আবার হচ্ছে ASP.NET-এ যান, হ্যাঁ, পাইথনে যান, যেটাতেই যান কিনা সবগুলাতেই এরকম কি চলমান ভেরিয়েবল, আপনি উপরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, ভ্যালু দিছেন, আবার নিচে ওই ভ্যালুটা চেঞ্জ করে ফেলতে পারবেন। ঠিক আছে, সো তাহলে এখন মনে করেন যে আপনার এমন হচ্ছে কি, আপনাদের ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি হয়, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনার হ্যাঁ ডিরেক্টরিটা, অর্থাৎ আপনার প্রজেক্টের ডিরেক্টরিটা এটা কিন্তু ফিক্স থাকে, এটা বারবার কিন্তু চেঞ্জেবল না। ঠিক আছে, যেমন আমার হচ্ছে প্রজেক্টের ডিরেক্টরিটা যদি আমি চিন্তা করি, আমার প্রজেক্ট ডিরেক্টরিটা হচ্ছে এইটা, তাই না? আমার লোকাল হোস্টে পিএসপি লেকচার 2 নামে এটা হচ্ছে আমার প্রজেক্টের ডিরেক্টরি। তো এই ডিরেক্টরিটা আমি বারবার চেঞ্জ করে মানে দিব না, তাই না? চেঞ্জ হতে দিব না। তো এই যে চেঞ্জ হতে যে দিব না, তো এইটার জন্যই মূলত কি এই চলমান ভ্যারিয়েবল দিয়ে ওই প্রবলেমটা সলভ করা যাচ্ছিল না। হ্যাঁ, তো বা ওই চলমান ভ্যারিয়েবল দিয়ে ওই প্রবলেমটা সলভ করা যায় না, যার কারণে আসলো কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। কনস্ট্যান্ট ভ্যারিয়েবল মানে কি, স্থির বা ফিক্সড। সো এটা স্থির বা ফিক্সড, যেটা কিনা ওয়ার্ডপ্রেসে অসংখ্য জায়গায় ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা হচ্ছে মানে যদি ওয়ার্ডপ্রেসের কোডে যদি যান দেখবেন যে অসংখ্য জায়গায় এই কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ইউজ করা হয়েছে। সো চলেন কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের একটা এক্সাম্পল দেখি। কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের আমাদের কি এখানে আমাদের রিসোর্স আছে, রিসোর্সে কি বলছে যে ডিক্লারেশন রুলস অফ কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের ডিক্লারেশনের রুল হচ্ছে কি, যে এটাকে আমরা আগে ডিফাইন করে দিতে হবে। ঠিক আছে, এখন দেখেন আগে কিন্তু আমরা খালি নাম লিখতাম, লিখে পাশে ভ্যালু দিয়ে দিতাম, শেষ, ঝামেলা খতম, তাই না? কিন্তু এইটার ক্ষেত্রে মানে কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমাকে কিন্তু ডিফাইন করে দিতে হচ্ছে, অর্থাৎ এর কিন্তু একটু মানে ব্যাপার আছে যে আমি একটা, হ্যাঁ, অর্থাৎ এইটা হচ্ছে কমন জিনিস, এটা কিন্তু কি এক্সট্রা অর্ডিনারি, অর্থাৎ আমি ওকে ডিফাইন করে দিচ্ছি, এইটা ফিক্সড। সো চলেন এবার আমরা একটু ডিফাইন করে দিই। মনে করেন যে কি আমার প্রজেক্ট পাথ, এই প্রজেক্ট পাথ নামে আমি একটা ভ্যারিয়েবল নিলাম। ঠিক আছে, নিয়ে হ্যাঁ এই যে একটা ভ্যারিয়েবল নিলাম, এই যে ডিফাইন, ডিফাইন নামে কি একটা হচ্ছে কি, এটা হচ্ছে বিল্ড ইন ফাংশন পিএসপি। ঠিক আছে, ধরেন আমি যে ডিফাইনের উপর যদি আমি কার্সর ধরি, এখন একটু খেয়াল করবেন ডিফাইনের উপর কার্সর ধরাতে আমার কমা কমা দিয়ে অনেক কটা জিনিস আসছে। দেখেন এখানে কি আসছে, স্ট্রিং নেম। হ্যাঁ, স্ট্রিং নেম অর্থাৎ আমার যে ভ্যারিয়েবলের নামটা হবে, এই ভ্যারিয়েবলের নামটা এখানে দিতে হবে। এরপরে কি হচ্ছে, মিক্সড ভ্যালু, অর্থাৎ আমি ওই ভ্যারিয়েবলটার ভ্যালু কি রাখবো। যেমন এখানে আমার নেম আছে, এই নেমটা হচ্ছে কি আমার ভ্যারিয়েবল। হ্যাঁ, আর এই নেমের আন্ডারে যে রফিকুল ইসলাম লেখাটা আমি দিছি, এটা কি ভ্যালু। ভ্যালু। সেম ভাবে এই ডিফাইনের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে আমার ভ্যারিয়েবলের নেম, পরেরটা হচ্ছে আমার ভ্যালু। ঠিক আছে, তো এর পরেরটা হচ্ছে কি আমাদের কেস সেন্সিটিভ। ওই যে একটু আগে যেটা বললাম যে কেস সেন্সিটিভ ব্যাপারটা, তো ওইটা হচ্ছে কি, ওইটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, ওইটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট ফলস থাকে, ওইটা নিয়ে আমাদের প্যারা নাই, ওইটা পরে দেখতেছি। তাহলে আমরা এই যে প্রজেক্ট পাথ নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এটার মধ্যে ভ্যালু দিলাম যে আমাদের লোকাল হোস্ট স্ল্যাশ কি পিএসপি লেকচার 02। ঠিক আছে, এটা মনে করেন যে আমাদের প্রজেক্টের ডিরেক্টরিটা। ঠিক আছে, এটা অর্থাৎ এটা আমাদের ওই এই যে ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করলাম, এই ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে এটা। এখন আমি যদি মনে করেন নিচে দেখতে যাই, আমি যদি ইকো দেই, ঠিক আছে, ইকো দিয়ে এই যে এটাকে যদি আমরা এখন প্রিন্ট করতে চাই, তাহলে এইভাবে প্রিন্ট করবো। ঠিক আছে, এখন দেখেন এই যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের ডিক্লারেশনের রুলস কিন্তু ওই আগের রুলস এর সাথে কোনোভাবেই যাচ্ছে না, তাই না? আমাদের এখানে ডলার সাইন দিতে হচ্ছে না, তারপরে এখানে নাম্বার নিউমেরিক হোয়াটএভার এগুলো নিয়ে আমাদের ভাবতে হচ্ছে না। ঠিক আছে, তো আমরা কিন্তু এখানে ডিরেক্টলি একটা স্ট্রিং দিয়ে দিচ্ছি, ওইটাই হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল। এখন যদি আমি এটাকে রান করি, তাহলে কিন্তু আমাদের এইটা চলে আসবে। এই যে দেখেন লোকাল হোস্ট, হ্যাঁ, পিএসপি লেকচার চলে আসছে। হ্যাঁ, এটাকে যদি আমি একটু বন্ধ করে রাখি, এটা বন্ধ করে রাখলাম, শুধু এটাই দেখতে চাচ্ছি, দেখেন এই চলে আসছে। এখন আপনার মনে হইলো যে এটাকে আমি ওভাররাইট করি, ঠিক আছে,
আপনি এইটাকে যান দেখি আবার ওভাররাইট করেন, এইটাকে আপনি আর ওভাররাইট করতে পারবেন না। আর, দেখি কি বলতেছে, কনস্ট্যান্ট প্রজেক্ট পাথ অলরেডি ডিফাইন, অর্থাৎ এই প্রজেক্টের পাথটা কিন্তু অলরেডি, মানে প্রজেক্ট পাথ নামে যে ভ্যারিয়েবলটা আমি ডিক্লেয়ার করছি এটা কনস্ট্যান্ট, এইটা তুমি আর চেঞ্জ করতে পারবে না, এটা অলরেডি ডিফাইন করা আছে উপরে, ঠিক আছে 8 নম্বর লাইনে। সো ওইটার উপরে আর তুমি কাজ করতে পারবে না। তাহলে দেখেন এই যে ভ্যালুটা কিন্তু আগেরটাই দেখাচ্ছে, পরেরটা কিন্তু আর দেখাচ্ছে না, ঠিক আছে। অর্থাৎ আপনি যে পরে যে হাবিজাবি সহ একটা ভ্যালু দিচ্ছেন এইটা কিন্তু আর ও নিতেছে না। তো এটাই হচ্ছে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল আর হচ্ছে মানে ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য, ঠিক আছে। কনস্ট্যান্ট ভ্যারিয়েবল কি, যে এটা ফিক্সড, এইটা নিচে আর এই লাইনের পর নিচে আর কখনোই ওভাররাইট করা যাবে না। কিন্তু জেনারেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে এইটা আপনি উপরে নেম লিখছেন, এটা যত নিচেই যান না কেন আপনি বারবার চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, কমন ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য। তো এটা কিন্তু অনেক সময় ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে যে কমন ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে মেজর পার্থক্যটা কি, বা কেন হচ্ছে আমি কনস্ট্যান্ট ভেরিয়েবল ইউজ করব, কেনই বা হচ্ছে আমি কমন ভেরিয়েবল ইউজ করব না, ঠিক আছে। তো এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় পার্থক্য, এবং এটি হচ্ছে ইউজ কেস, যে যখন আমার একটা প্রজেক্টের পাথ আমি বারবার চেঞ্জ করব না, সেক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে এটাকে ডিফাইন করে দিব একবারে কনস্ট্যান্ট ভেরিয়েবল হিসেবে, ঠিক আছে। ভাইয়া এখানে কমন ভেরিয়েবলের জায়গায় ওইখানে যদি $নেম 1 দিয়ে একটা লিখি, তারপর ওইটা ইকুয়াল $নেম 1 বা নেম 2 এরকম করলে তিনোটা দেখতে পাবো না? আচ্ছা, অর্থাৎ এখানে নেম ওয়ান, হ্যাঁ, এখানে জি এখানে জি। তিনোটা একসাথে, তাই তো? না না, তিনোটা একসাথে না, তিনোটা ইকো 3 বার দিলাম। হ্যাঁ, ইকো 3 বার দিবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। অবশ্যই পারবেন, কেন পারবেন না। প্রতিটা হচ্ছে আলাদা আলাদা ভ্যারিয়েবল, প্রতিটাকে আলাদা আলাদা ভাবে আপনি দেখতে পারবেন, চাইলে একসাথে দেখতে পারবেন। তো আসতেছি আমরা একসাথে দেখার ব্যাপারটাতে আসতেছি। আপনি যেটা বললেন যে আলাদা আলাদা কিভাবে দেখা যায়, সো আলাদা আলাদা ভাবে যেভাবে নেম মনে করেন 2, ঠিক আছে, এইভাবে আবার কি নেম 3, আর প্রথমটা হচ্ছে নেম 1। সো আপনি হচ্ছে এইভাবে দেখতে পারেন, তো তিনোটাই আহ দেখতে পাবেন। এই যে দেখেন, রফিকুল ইসলাম, তারপরে সাজ্জাদুল, হ্যাঁ সাজ্জাদ, তারপরে আবির, হ্যাঁ তারপরে কি ওই যে লোকাল হিস পরের যে ভেরিয়েবলটা, বুঝতে পারছেন? ভাইয়া ডিফাইনের এটা লেখার সময় প্রজেক্ট পাথ মানে এটা কি মানে এইটাই লিখতে হবে? না, এখানে আপনি মনে করেন যে অন্যটা কিছু লিখলেন, যেমন মনে করেন যে আমি লিখতে চাচ্ছি যে ইউজার নেম, ঠিক আছে, এইভাবে লিখলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইটাও আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে লিখতে পারেন, ইচ্ছা মতো নাম দিতে পারেন। জাস্ট আমি একটা এক্সাম্পল দিছিলাম যে প্রজেক্ট মা- পাথ। মানে হচ্ছে ডিফাইনের পরে মানে মানে যেটা লাগবে এটা হচ্ছে একটা ইয়ার ডিরেক্টরির মতো, এইটা ডিরেক্টরি হিসেবে কাজ করবে। এইটা হয় ডিফাইনের পরে যেটা প্রথম যেই প্যারামিটারটা, হ্যাঁ প্রথম যেই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আপনার এই যে ভেরিয়েবলের নামটা যেমন দিছেন, ঠিক সেম সেমটাই হচ্ছে এইটা। ও আচ্ছা আচ্ছা। এই অংশটুকু হচ্ছে কি, এই যে আপনার ভ্যালুটা দিছেন, এইটাই হচ্ছে মূলত এইটা, ঠিক আছে। জি ভাইয়া বুঝছি। সো আর যে বিষয়টা বলছে এখানে কি বলছে, কেস সেন্সিটিভ, স্পেসিফিক, অর্থাৎ এই যে কেস সেন্সিটিভ ব্যাপারটা 3 নাম্বার প্যারামিটারে। সো আমি যেটা বললাম যে বাই ডিফল্টলি কেস সেন্সিটিভ আসে, আমি যদি এখানে যেমন দেখেন প্রজেক্ট পাথ, এটাকে পি গুলা বড় হাতে দিছি, আমি পরের পিটা ছোট হাতে দিলাম, মনে করেন চলেন একটু রান করে দেখি কি আসতেছে। দেখেন কি বলতেছে, ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট প্রজেক্ট পাথ, অর্থাৎ সে কিন্তু প্রজেক্ট পাথ এই জিনিসটা বুঝতেছে না। হ্যাঁ, কারণ কি, আমি উপরে ডিক্লেয়ার করছি আমি পি বড় হাতের দিয়ে, কিন্তু নিচে লিখছি আমি পি ছোট হাতের দিয়ে, তাহলেও কিন্তু ও এটা নিবে না। কারণ কি, আমাদের হচ্ছে এটা কেস সেন্সিটিভ করা, কারণ পিএসপি বাই ডিফল্ট হচ্ছে কেস সেন্সিটিভ ইয়া করে, যেটা আমরা হচ্ছে কমন ভেরিয়েবলে শিখছি। কমন ভেরিয়েবল বলছি যে হচ্ছে কোথায় জানি দেখলাম, এই যে কেস সেন্সিটিভ ভেরিয়েবল নেমস অলওয়েজ কেস সেন্সিটিভ। তো আমাদের এটা কি ভেরিয়েবলের নেম, ভেরিয়েবলের নেম, এই জন্য আমাদের কেস সেন্সিটিভ আছে। তো এইটাকে এখন আপনি চাচ্ছেন যে আমি এইটা, আমি হতে পারে যে আমার প্রজেক্ট পাথ উপরে একটা নামে লিখছি, নিচে আমার হচ্ছে
ছোট হাতের বড় হাতের এই লেখাগুলো অনেক সময় মিস্টেক হতেই পারে, কিন্তু আমার মূল যে ওয়ার্ডটা এইটা ঠিক থাকতেই হলো। সেক্ষেত্রে আপনি এই জায়গায় কি করবেন, কেস সেন্সিটিভ এই জায়গায় কি করবেন, ট্রু দিয়ে দিবেন। তো ট্রু দিয়ে দিলে আপনি এখন এই জায়গায় এই জিনিসটা এরর আর খাবে না, বলবে কি যে হ্যাঁ ঠিক আছে। সো এটা হচ্ছে থার্ড প্যারামিটারটা, হ্যাঁ থার্ড অংশটুকু, এই যে এইটাই কিন্তু এখানে দেওয়া আছে। যেমন দেখেন এই যে ডিফাইন, এই ডিফাইনের প্রথম প্যারামিটারটা হচ্ছে কি ভ্যারিয়েবলের নেম, তারপরটা হচ্ছে ভ্যালু, এবং তারপরটা হচ্ছে কেস সেন্সিটিভিটি, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। সো আমরা ডিক্লারেশন রুলস অফ কনস্ট্যান্ট ভ্যারিয়েবল এটাও জেনে ফেললাম, মানে কমন ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট ভ্যারিয়েবল এই দুটাও কিন্তু আমরা জেনে ফেলছি। তার মানে অলমোস্ট আমরা ভ্যারিয়েবল পর্যন্ত সবকিছু ক্লিয়ার।